সালাম আলাইকুম, আমি অ্যাডভোকেট রায়হান সুবহান। কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বর্তমানে সব জায়গায় আলোচিত হচ্ছে আসিয়ার যে রেপ কেস সেটি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে বর্তমান আইন ব্যবস্থা, এখানে একটা মামলা বিচার করতে আসলে কতদিন লাগে, মানে আইনের বিধানটা কিরকম? নর্মালি আমাদের যে মামলাগুলো এক্সিস্টিং যে মামলাগুলো আছে, ধরেন চুরির মামলা, ডাকাতির মামলা, মার্ডারের মামলা, তারপরে ধরেন টাকা আত্মসাতের মামলা, যত ধরনের মামলা আছে আমাদের জেনারেল লতে, এই ধরনের মামলাগুলো বিচারের একটা সময়সীমা আছে। ফৌজদারি কার্যবিধির ৩৩৯-এর সিতে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করবে ম্যাজিস্ট্রেট কোর্ট। শেল শব্দটা লেখা আছে, এটা আদালতের জন্য ম্যান্ডেটরি। আর সেশন কোর্ট বা দায়রা আদালত প্রতিটি মামলা ৩৬০ দিনের মধ্যে শেষ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনিও মামলা করেছেন, আমরাও মামলা করি, আপনার আশেপাশে অনেকেই মামলা করে। এই মামলাগুলো কি ৩৬০ দিনে শেষ হচ্ছে, অথবা ১৮০ দিনে কি শেষ হচ্ছে? হচ্ছে না। ম্যাক্সিমাম মামলাই শেষ হচ্ছে না। সমস্যাটা কোথায়? আপনি আশেপাশে যখন থাকাবেন, সেখানে দেখবেন যে একটা মামলা ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, এরকম ১০ বছর ধরে পেন্ডিং এরকম মামলা আছে। ফৌজদারি মামলার কথা বলছি। একটা বিষয় গেল, আসিয়ার যে রেপ কেস, এই মামলাটাতে, এই মামলার যে এক্সিস্টিং যেটা ল আছে, নারী শিশু নির্যাতন দমন আইন, এই আইনে বলা হচ্ছে এই ধরনের যদি কেউ নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে যদি মামলা করে বা রেপ কেস যদি হয়, সেই মামলাটার বিচার কাজ শেষ করতে হবে ১৮০ দিনে। এখন আমরা সব দিকে আমরা প্রতিবাদ করছি যে ১৮০ দিন কেন হবে, এটা দ্রুত বিচার করতে হবে। আমাদের দাবির প্রেক্ষিতে সরকার আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে বিচারটা ৯০ দিনে করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার যেহেতু বলেছে ৯০ দিনে করবে বিচারটা, এটা কি সম্ভব? এটা একটা প্রশ্ন। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, তাহলে এই যে আমাদের যে বিচারগুলো আইনের যে বলা আছে ১৮০ দিন, তাহলে এটা হচ্ছে না কেন? অথবা সরকার যে বললো ৯০ দিন, তাহলে আসিয়ার মামলা যদি ৯০ দিনে হয়, তাহলে এতজন প্রতি বছরেই বাংলাদেশে হাজারের উপরে কিন্তু রেপ হয় বা মার্ডার হয়, তাহলে এই মামলাগুলো কি ১৮০ দিনে শেষ হবে বা ৯০ দিনে শেষ হবে? বাস্তবতা কি বলে? আসলে প্রকৃত বিষয় হচ্ছে শেষ হবে না। কেন হবে না? আমি সেটি নিশ্চিতভাবে বলছি, শেষ হবে না, শেষ করতে পারবে না। আদালত চেষ্টা করলেও সেটি পারবে না। কেন পারবে না সেটা একটু ব্যাখ্যা করি। প্রথম বিষয়টা হচ্ছে, আমাদের বর্তমানে এক্সিস্টিং যে কোর্টগুলো আছে, এই আদালতে যে পরিমাণ পেন্ডিং মামলা আছে, পেন্ডিং মামলা অনুসারে যে পরিমাণ বিচারক দরকার, তার হচ্ছে 20% বিচারকও নাই। একজন বিচারক যেখানে প্রতিদিন মামলা উনি শুনতে পারবে সর্বোচ্চ পরিমাণে, ধরে দিলাম হচ্ছে 10 থেকে 15টা। কিন্তু আপনারা যারা কোর্টে যান, আপনারা গেলেই দেখবেন একজন বিচারক প্রতিদিন মিনিমাম ১০০-র উপরে মামলা ওনাকে শুনতে হয়। এমন এমন ক্ষেত্রে দেখা যায় ২ মিনিটের উপরে কিন্তু শুনতে পারে না। তাহলে ২ মিনিট শুনে কি কখনো একটা বিষয় কি ম্যাটার কি আপনার ফিক্সড করা সম্ভব? কিন্তু সেটি করতে হচ্ছে, কারণ এত বেশি মামলা। তাহলে এটা থেকে মুক্তির উপায় কি? এটা থেকে মুক্তির উপায় হচ্ছে আমাদের বিচারকের সংখ্যা বাড়াইতে হবে, আমাদের আদালতের সংখ্যা বাড়াইতে হবে। স্বাধীনতার পর থেকে যদি আপনারা 1971 এর পর থেকে আজকে 2025 সাল, আমাদের যে বাজেটগুলো হয়েছে, এই বাজেটগুলো যদি চেক করেন, সেখানে আপনারা দেখতে পাবেন বিচার বিভাগকে বাজেট দিয়েছে প্রতি ১০০ টাকায় মাত্র আপনার হচ্ছে ১ টাকার অর্ধেক 50 পয়সা করে বাজেট দিয়েছে। প্রতি ১০০ টাকা যে বাজেট, সেখান থেকে বিচার বিভাগের জন্য বাজেটটা দিয়েছে মাত্র 50 পয়সা। ১ টাকাও দেয় নাই, 1%ও বাজেট দেয় নাই। অথচ বিচার বিভাগ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই বিচার বিভাগ ঠিক মতো কাজ করতে পারছে না, কারণ বিচার বিভাগের যে সাপোর্টিং যে অর্গানগুলো আছে, যে সাপোর্ট বিচার বিভাগকে যে সাপোর্ট দেওয়া দরকার, এই সাপোর্টগুলো আসলে ঠিকভাবে তো নেই। এখন আপনি বাজেট বরাদ্দ বিচার বিভাগকে দিবেন না, অথচ কত মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আজকে ন্যায় বিচার থেকে বঞ্চিত। আপনি আজকে যদি গ্রামে দেখেন, গ্রামে যদি যান, দেখবেন যে প্রত্যেকটা দোকানে এগুলো একটা বিচারের হাত বসে গেছে। কারণ মানুষ আসলে যে আমাদের রেগুলার প্রসিডিউর, এখানে এসে আসলে বিচারটা তারা নিতে পারছে না। হাজার হাজার মামলার স্তূপ পড়ে আছে। এখন এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে বাজেট বাজেট বরাদ্দ আমাদের এই বাজেট বরাদ্দ বাড়াইতে হবে বিচার বিভাগের জন্য। মিনিমাম যদি 5% যদি বিচার বিভাগকে বরাদ্দ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে অনেক মানুষ মানসিক অশান্তি থেকে মুক্ত হবে, মানসিক অশান্তি থেকে মুক্তি পাবে। হাসপাতালে রোগীর সংখ্যাও কমবে, কারণ হাসপাতালে যদি আপনি যান, সেক্ষেত্রে অসংখ্য রোগী দেখবেন এই রোগের উৎপত্তির কারণ হচ্ছে টেনশন, নানা ধরনের টেনশন। এই যে এই জায়গার সমস্যা, ভাইয়ের সাথে বোনের সমস্যা, আদার্স নানা সমস্যায় হয়ে তারা কিন্তু হসপিটালে যায়। এই যে বিচার বিভাগ যদি ঠিকঠাক মতো কাজ করে, বাংলাদেশের প্রত্যেকটা অর্গান কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করবে। কিন্তু আনফর্চুনেটলি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য ডিরেক্টলি অর ইনডিরেক্টলি 1971 এর পর থেকে আজ অব্দি বিচার বিভাগের স্বাধীনতার জন্য ইফেক্টিভ কোন বাজেট এই এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি, এবং আগামীতে প্রণয়ন করা হবে কিনা এটাও কিন্তু এখনো পর্যন্ত সবাই ডাউটে আছে। এখন পর্যন্ত সেটি শিওর নয়।
সরকার আজকে আরেকটি কথা বলেছে, সেখানে সরকারের যে একটা বক্তব্য সেটি হচ্ছে রেপ কেসে যদি কেউ আসামি হয় তাকে জামিন দেওয়া হবে না। কিন্তু আইনের মধ্যে জামিন দেওয়া হবে না এরকম কোন লাইন কিন্তু কোনো বর্তমান আইনে কিন্তু নেই। সেটা যেই ধরনের মামলা হোক সেখানে আছে কি, হয় বেলেবল না হয় নন বেলেবল। বেলেবল হলে বিচারক জামিন দিবে, নন বেলেবল হলে জামিনটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার, উনি সবকিছু বিবেচনা করবেন। বিবেচনা করে যদি ওনার কাছে মনে হয় উনি জামিন পাওয়ার অধিকার আছে, সেক্ষেত্রে উনি জামিন দিবেন। এখন ধরেন একটা মিথ্যা মামলায় আপনাকে আসামি করে ফেললো, একটা রেপ কেসের, সেক্ষেত্রে তাহলে আপনি কিভাবে জামিন পাবেন? কারণ বাংলাদেশে গিয়ে মিথ্যা মামলা হয় না। আপনারা যখন আশেপাশে যখন আপনি চুপ দিবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অসংখ্য মিথ্যা মামলা কিন্তু হচ্ছে। তাহলে এই মিথ্যা মামলাতে যারা ভিকটিম হবে তারা মুক্ত কিভাবে হবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। এরকম অসংখ্য দেখবেন, ঘটনা সত্য, মামলা সত্য, আসামি দিয়েছে 100 জন, কিন্তু আসামি সেখানে যুক্ত ছিল 20 জন, তাহলে বাকি 80 জন কি করবে? আপনি যদি এখানে যদি আইনের মধ্যে যদি বলেন যে এখানে জামিনই দেওয়া যাবে না, তাহলে এটা তো আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যায়। যাই হোক, আমাদের যেটি ন্যায় বিচারের জন্য আসিয়া সহ বাংলাদেশের যত ভিকটিম আছে, শুধুমাত্র রেপের ভিকটিম না, অসংখ্য অপরাধ হচ্ছে।